আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা ভাবুন তো, ৩,০০০ বছর ধরে আমরা ইতিহাসের যে সত্যিটা জেনে এসেছি তা যদি পুরোপুরি ভুল হয়। হ্যাঁ, আজ আমরা ঠিক এমন একটা থিওরি বা তত্ত্ব নিয়ে কথা বলবো যা ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি বা ধ্রুপদী প্রাচীন যুগের একেবারে ভিত নাড়িয়ে দেয়। ১৮৯৭ সাল স্যামুয়েল বাটলার নামের একজন অনুবাদক ও লেখক এমন একটা দাবি করে বসলেন যা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। তার মতে সাহিত্য জগতের সবচেয়ে বিখ্যাত মহাকাব্যগুলোর একটির পেছনের ইতিহাস আমরা সম্পূর্ণ ভুলভাবে জেনে এসেছি। আচ্ছা চলুন একদম সরাসরি মূল প্রশ্নে ঢুকে পড়া যাক। ইউলিসিস এই বিখ্যাত মহাকাব্যটি আসলে কার লেখা? যুগ যুগ ধরে আমরা তো এটাই জেনে আসছি যে হোমার নামের একজন অন্ধবৃদ্ধ এই বিশাল ঐতিহাসিক মাস্টারপিস রচনা করেছিলেন, তাই না? কিন্তু দাবিটা কতটা সত্যি? আজ আমরা ৩,০০০ বছরের পুরনো এই সাহিত্যিক কোল্ড কেসের ফাইলটা খুলব, দেখব শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই সাহিত্যিক ধাঁধার ভেতরে আসলে কি লুকিয়ে আছে। একদিকে রয়েছে আমাদের সেই চেনা একাডেমিক ধারণা, যেখানে বলা হয় আনুমানিক ৭০০ খ্রিস্টপূর্বাব্দে হোমার নামের একজন পুরুষ একাই পুরোটা লিখেছেন। আর ঠিক এর বিপরীতে দাঁড়িয়ে আছে বাটলারের সেই যুগান্তকারী কিংবা বলা যায় বিতর্কিত দৃষ্টিভঙ্গি। তার দাবিটা ছিল বেশ সোজাসাপটা, এর লেখক কোনো পুরুষই নন, বরং তিনি ছিলেন সিসিলি দ্বীপের এক তরুণী, যিনি এই মহাকাব্যের ভেতরে নিজেকে নসিকা বা নসিকায়া চরিত্রে সবার সামনে নিয়ে এসেছিলেন। আক্ষরিক অর্থেই সেকালের পণ্ডিতদের চোখ কপালে তোলার জন্য এই একটাই দাবি যথেষ্ট ছিল। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে বাটলারের দেয়া একটা দারুণ ভৌগোলিক সূত্র। আমরা ভাবি ইউলিসিসের নৌযাত্রা বুঝি ভূমধ্য সাগর জুড়ে বিশাল কোনো অ্যাডভেঞ্চার ছিল, কিন্তু বাটলারের মতে পুরো যাত্রাটা আসলে সিসিলির থ্রাপানি আর লিপারি দ্বীপপুঞ্জের আশেপাশেই একটা ছোট্ট লোকাল ট্রিপ ছড়ার কিছুই না। মানে জায়গাগুলোর বর্ণনা এতটা নিখুঁত যে এটা পরিষ্কার বোঝা যায় যিনি লিখছেন তিনি ওই এলাকারই মানুষ। নিজের চেনাগণ্ডির বাইরের পৃথিবী সম্পর্কে তার হয়তো তেমন কোনো ধারণাই ছিল না। এই সাহিত্যিক রহস্যের জট খুলতে হলে বাটলারের অনুবাদের ভূমিকা থেকে নেয়া এই সরাসরি উক্তিটা দেখা খুব জরুরি। তিনি একদম স্পষ্টভাবেই বলেছিলেন কবিতাটি সম্পূর্ণভাবে এমন এক তরুণীর লেখা যিনি বর্তমান ত্রাপানি নামক স্থানে বাস করতেন এবং নিজের রচনায় নিজেকে নসিকা নামে পরিচয় করিয়েছেন। ব্যাস, এই দৃঢ় দাবিটাই হল আমাদের আজকের এই পুরো ইনভেস্টিগেশনের মূল হাইপোথেসিস। এখন একজন গোয়েন্দার চোখে বাটলারের দেওয়া প্রমাণগুলো একটু মিলিয়ে দেখা যাক। বইয়ের পাদটিকাগুলোতে তিনি দেখিয়েছেন পুরো লেখা জুড়ে নারীদের সম্মানের প্রতি একটা তীব্র অনুভূতি কাজ করেছে। এরপর ধরুন গৃহস্থালীর টুকটাক কাজের এত নিখুঁত বর্ণনা যা সত্যি অবাক করার মতো। এমনকি তাজা মাছের গন্ধ নিয়ে একটা অদ্ভুত অস্বস্তির কথা উঠে এসেছে। আর ক্লাইটেমেনেস্টার মতো চরিত্রের অপরাধকে যেভাবে নরম চোখে দেখা হয়েছে, সবকিছু মিলিয়ে বাটলারের মনে হয়েছিল সামরিক অভিজ্ঞতাহীন এই বর্ণনাগুলো কোনোভাবেই একজন পুরুষ লেখকের দৃষ্টিভঙ্গি হতে পারে না। দুটো বইয়ের দৃষ্টিভঙ্গি পাশাপাশি রাখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়। দি ইলিয়াডে যেখানে বলা হচ্ছে যুদ্ধ করাটাই পুরুষদের আসল কাজ, সেখানে দি ওডিসিতে বলা হচ্ছে কথাবার্তা বলা এবং গৃহস্থালী সামলানোই পুরুষের কাজ। পার্থক্যটা আকাশ পাতাল। বাটলার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেন। ইলিয়াডে হেক্টরের বিদায়বেলার যে আবেগঘন সামরিক কথাগুলো ছিল, ওডিসিতে সেটাকে খুব অদ্ভুতভাবে গৃহস্থালী কাজের সাথে জুড়ে দেওয়া হয়েছে। বিষয়টা কেমন যেন খাপছাড়া, তাই না? এখন এই মহাকাব্যের স্ট্রাকচারাল বা গঠনগত বিশ্লেষণের যে বিষয়টা সত্যিই সবচেয়ে বেশি আকর্ষণীয়, তা হল বাটলারের মতে ওডিসি আসলে একটা অখণ্ড কবিতা নয়, বরং সম্পূর্ণ আলাদা আর অসমান সাইজের দুটো কবিতাকে যেন জোর করে জোড়া লাগানো হয়েছে। এর একদিকে আছে ইউলিসিসের প্রত্যাবর্তন, যা মাত্র ৮টা বইয়ের মধ্যে শেষ, আর অন্যদিকে পেনেলোপি এবং তার পানিপ্রার্থীদের গল্প, যা টানা ১৬টা বই জুড়ে চলছে। এটা আসলে লেখকের চিন্তাভাবনার একটা বিশাল পরিবর্তনের খুব স্পষ্ট প্রমাণ। বাটলারের আরেকটা মজার ব্যাপার লক্ষ্য করেছেন? দি ওডিসিতে ইলিয়েট থেকে ধার করা প্রচুর বাক্যাংশ আছে, মানে অনেকটা কপি পেস্ট আর কি। আর অনেক ক্ষেত্রে এই ধার করা লাইনগুলো এত বেমানানভাবে বসানো হয়েছে যে পড়লেই বোঝা যায়। বাটলারের মতে এটা আসলে একজন অল্পবয়সী অনভিজ্ঞ লেখকের কাজ, যিনি নিজের লেখাকে আরেকটু ওজনদার করতে আগে থেকে প্রতিষ্ঠিত একটা মহাকাব্যের উপর খুব বেশি নির্ভর করছিলেন। তাহলে এখানটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হল বর্ণনার এই ভুলগুলোই কিন্তু আসল প্রমাণ। লর্ড গ্রিমথর্পের একটা ফরেন্সিক বিশ্লেষণের কথা ধরা যাক। কাব্যের একটা দৃশ্যে বলা হয়েছে টেলেমিকাস ১২ জন দাসীকে একটা ছোট জাহাজের কাছি দিয়ে বেঁধে একটা মাত্র খুঁটি থেকে ঝুলিয়ে ফাঁসি দিচ্ছেন। একটু চিন্তা করলেই বুঝবেন মেকানিক্যালি বা পদার্থবিজ্ঞানের নিয়মে এটা একদম অসম্ভব একটা ব্যাপার।
একটা খুঁটি আর জাহাজের একটা ছোট দড়ি দিয়ে একসাথে 1 ডজন মানুষকে ঝোলানো কোনোভাবেই সম্ভব না। বাটলার খুব নিরপেক্ষভাবেই একটা উপসংহার টানেন যে লেখিকা হয়তো স্রেফ চাইছিলেন ওই বিশ্বাসঘাতক দাসীদের ফাঁসি হোক। বাস্তবে একটা জাহাজের দড়ি কিভাবে এতগুলো মানুষের ওজন ধরে রাখবে সেই বস্তুগত বা যান্ত্রিক লজিক নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজনই তিনি বোধ করেননি। সামরিক এবং কৌশলগত অভিজ্ঞতার এই অভাবটাই নারী রচয়িতার তত্ত্বকে আরও জোরালো করে তুলেছে। তবে হ্যাঁ, বাটলার তার এই তত্ত্বে যতটা আত্মবিশ্বাসী ছিলেন, প্রথাগত একাডেমিক দুনিয়া কিন্তু বিষয়টা ততটা এড়িয়ে গেছে। বেশিরভাগ স্কলারই এই মত মেনে নেননি। তারা সেই পুরনো চিরাচরিত হোমারীয় তত্ত্বে বিশ্বাস রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু বাটলারও সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন, কারণ 1892 সালে তার প্রমাণগুলো সামনে আনার পর থেকে কেউ তার যুক্তিতে কোনো বড় ধরনের গঠনমূলক ত্রুটি বের করতে পারেনি। আমরা আমাদের এই ব্যাখ্যার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো কাঠামোগত অসঙ্গতি বা টেক্সচুয়াল ভুল আমরা দেখলাম, এগুলো কি সত্যি একজন লুকায়িত নারী রচয়িতার প্রমাণ, নাকি এগুলো কেবলই প্রাচীন মহাকাব্যবিক কবিতার স্বাভাবিক ভ্যারিয়েশন আর একটুখানি কাব্যিক স্বাধীনতা? 3000 বছরের পুরনো এই সূত্রগুলো আজও আমাদের ভাবায়। এই ঐতিহাসিক বিতর্কটি আমাদের মনে করিয়ে দেয় যে সাহিত্যের ইতিহাস সব সময় নতুন করে আবিষ্কারের অপেক্ষায় থাকে। কি মনে হয়, আসল সত্যিটা কি? উত্তর খোঁজার ভারটা না হয় আপনাদের ওপরই ছেড়ে দিলাম।